কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে অর্থনীতির প্রধান প্রধান সমস্যা এবং কেমন যাবে আগামী অর্থ বছর বা ইন্ডিকেটরগুলো। এটা মূলত হচ্ছে আমাদের 1 জুলাই প্রথম আলোতে যে একটা নিউজ এসেছিল সেটার একটা নোট ভার্সন। তো দেখেন আমি ডাটাগুলো হচ্ছে একসাথে নিয়ে আসছি। এটা আশা করি আপনাদের কাজে আসবে। স্ক্রিনশট নিয়ে রাখেন। দেখেন যে 19-20 অর্থ বছর মোটা করি আরও। আচ্ছা, আমার হাতে লাগা খুবই খারাপ, ভাই কিছু মনে করেন না। চেয়ারে বসে লেখা খুবই বিরক্তিকর, তাও অভ্যাস করতেছে আর কি। 19-20 অর্থ বছর, তাহলে 19-20, 20-21 বা 21-22, 22-23, 23-24 জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি, রিজার্ভ, প্রবাসী আয়, রপ্তানি আয়, এই ডাটাগুলো হচ্ছে আপনি চাইলে মনে রাখতে পারেন আর কি। এখানে 5 বছরের লাস্ট 5 বছরের ডাটা নিয়ে আসছি। এর মধ্যে জিডিপি ডাটা হচ্ছে এখন আমি রিসেন্টটা পাই নাই, রপ্তানি আয়টা হচ্ছে এখনও পুরোটা বের হয়নি, আমরা প্রাক্কলনটা হয়তো অ্যাড করবো আর কি। এটা আমি পড়তেছি না, ডাটা পড়ে আর কী হবে, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আর কি। দেখেন অর্থ বছর 24-25 মূলত এই গত অর্থ বছর এবং আগামী অর্থ বছর এই ট্রানজ্যাকশন পিরিয়ড যে সমস্যাগুলো নিয়ে আপনার গত অর্থ বছরের শেষ সময় যে ট্রানজ্যাকশনাল পিরিয়ডের সমস্যাগুলো নিয়ে আগামী অর্থ বছর শুরু হয়েছে, অর্থাৎ জুলাই থেকে জুন অর্থ বছর, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো এই যে আমাদের বর্তমান যে অর্থ বছর শুরু হলো, এটার চ্যালেঞ্জ হচ্ছে আপনার উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, খেলাপি ঋণ, রিজার্ভ সংকট, বিদেশি ঋণ শোধ এবং ব্যাংক খাতের সংকট। এই 6টা হচ্ছে আমাদের প্রধান সমস্যা চলতি অর্থ বছরের জন্য। দেখেন ভালো দিক হচ্ছে 2টা আপাতত, সেটা হচ্ছে প্রবাসী আয় মোটামুটি ভালো আসছে এবং রপ্তানি আয়ের দিকে মোটামুটি ভালো আছে। সংকট কাটাতে দায়িত্ব নেওয়া লাগবে হচ্ছে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের। এনবিআর হচ্ছে, আপনি জানেন যে এনবিআর হচ্ছে যে টাকাগুলো হচ্ছে সরকার রাজস্ব সংগ্রহ করে, এবং বাংলাদেশ বোর্ড হচ্ছে যে মুদ্রানীতি প্রণয়ন করে, কিংবা হচ্ছে আদার্স যে আপনার ব্যাংক খাতকে এক সুশাসন ক্রিয়েট করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া অর্থ পাচার রোধেও বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন থেকে সমন্বয়হীনতা আছে হচ্ছে দেখেন একই সাথে হচ্ছে আমাদের যে সংকোচনমূলক বা সংকোচনমুখী একটা মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে এবং রাজস্ব আয়ের বিশাল বড় একটা লক্ষ্য নেওয়া হয়েছে। এই দুইটা হচ্ছে পরস্পর স্ববিরোধী। সংকোচনমূলক মুদ্রানীতিতে হচ্ছে রাজস্ব আয় কমে যায়। তাহলে এই দুইটা সেক্টরে যদি হচ্ছে স্মার্টলি হ্যান্ডেল করতে না পারে তাহলে কিছুটা সমস্যা ক্রিয়েট হবে, এবং এই দুইটা জিনিসই হচ্ছে একটা সমন্বয়হীনতার সৃষ্টি করেছে। দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনারা যারা নোট করেন স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে হচ্ছে আপনারা স্ক্যানার দিয়ে নোট বানায় ফেলেন, ঠিক আছে, বা লিখে ফেলেন। সো এখন দেখেন যে আমরা এই যে 6টা আসছে চ্যালেঞ্জগুলো, এইগুলো হচ্ছে আমরা একটু পড়াশোনা করব। দেখি প্রথমে হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। দেখেন 15 মাস ধরে মূল্যস্ফীতি 9%-এর বেশি, খাদ্য মূল্যস্ফীতি 10%-এর বেশি। তবে 2024-25 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে 6%। যদিও এটা হচ্ছে কতটুকু সফল হবে সেটাও একটা ফ্যাক্ট, কারণ গত অর্থ বছরে কিন্তু মূল্যস্ফীতি আরও কম লক্ষ্যমাত্রা নিয়ে আগায়, কিন্তু সেটা কিন্তু 9%-এর বেশি আছে, সম্ভবত 9.77+ এরকম আর কি। সো লক্ষ্যমাত্রা কতটুক অ্যাচিভ করা যায় সেটা হচ্ছে ফ্যাক্ট। ডলারের চাপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর খাদ্য, জ্বালানি, পরিবহন খরচ বেড়ে যায়, দেখা যায় ডলার সংকট এর প্রভাব পড়েছে অর্থনীতির সব খাতে। দেখেন ডলার সংকট, আমরা যেহেতু আমদানি নির্ভর কান্ট্রি, তো আমাদের ডলারের দাম বাড়লে কিন্তু সব খাতে একটা প্রভাব পড়বে। সংকট নিরসনে ডলারের দাম, কলিং প্যাক ও ব্যাংক ঋণের সুদহার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে হচ্ছে দেখেন যে সুদহার হচ্ছে বেড়ে গেছে, আপনার সুদহার হচ্ছে অনেক বাড়ছে, প্রায় 16%। এবং 2022 সালের জুনে প্রতি ডলারের মূল্য ছিল, 22 সালে ছিল 88 টাকা, বর্তমানে 118 টাকা, অর্থাৎ 2 বছরে 30 টাকা বা 34% দাম বেড়ে যায়। এর পরবর্তী রিজন হচ্ছে কর্মসংস্থানের স্থবিরতা। দেখেন যে ডলার সংকটে কমে যায় শিল্পের মূলধনী যন্ত্র আমদানি, ফলে বিনিয়োগ কম হচ্ছে, এতে থমকে যায় কারখানার আধুনিকায়ন এবং সম্প্রসারণ। এখন মূলধনী যন্ত্রপাতি মানে যেটা দিয়ে প্রোডাক্ট প্রডিউস করা হয়, এখন সেই ধরনের যন্ত্র যদি কমে যায় তাহলে হচ্ছে প্রোডাকশন কমে যাবে। প্রোডাকশন কমে গেলে এটা হচ্ছে একটা আপনার ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন এবং ফরওয়ার্ডে পুরোটাই হচ্ছে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করবে, যেখানে হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন হওয়ার সুযোগ ছিল। হ্যাঁ, তাহলে এই যেহেতু হচ্ছে মূলধনীয় যন্ত্র আমদানি কমে যাচ্ছে, কর্মসংস্থানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। 2023-24 অর্থ বছরে জুলাই থেকে মার্চ সময়ে আমদানি খরচ হয় $4,921 কোটি, যা আগের অর্থ বছরের চেয়ে 15% কম। এ সময় শিল্পের মূলধনী যন্ত্রের আমদানি কমেছে প্রায় 25%, প্রায় 1/4 কমে গেছে। সুদের হার বাজার ভিত্তিক হওয়ায় ঋণের সুদের হার বেড়ে ওঠে 6%-এ,
দেখেন ঋণের সুদহার যত বাড়ে তত মানুষ হচ্ছে ঋণ কম নেয়, ঋণ কম নিলে বিনিয়োগ কম হয়, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান স্থবির হয়ে পড়ে। আবার বলি ব্যাপারটা, অনেকে হচ্ছে বিবিএর স্টুডেন্ট না। যেমন ধরেন ঋণ হার যদি আপনার 5 টাকা হয়, তাহলে 100 টাকা নিলে আপনাকে 5 টাকা সুদ দেওয়া লাগবে। তখন আপনি কি করবেন, 100 টাকা নিয়ে আপনি হচ্ছেন ইনভেস্ট করবেন সেখানে একটা ধরেন দোকান দিলেন, দোকানের 2জন কর্মচারী রাখলেন, তাহলে আপনার হচ্ছে 2জনের এমপ্লয়মেন্ট হলো। বাট এখন সুদ হার হয়েছে আপনার 16%, তাহলে 100 টাকা নিলে হচ্ছে আপনার 16 টাকা হচ্ছে সুদ দেওয়া লাগবে। এখন তাহলে আপনার খরচ বাড়লো কয় টাকা? আগে ছিল 105 টাকা, তাহলে বাড়লো কয় টাকা? আপনার 11 টাকা বাড়লো না? এখন এই 11 টাকা তো বাজার থেকে তোলা লাগবে প্রফিট হিসেবে, যেটা টাফ। এই জন্য আপনি লোনই কম নেবেন। তাহলে আপনি 100 টাকা লোন না নিয়ে আপনি লোন নেবেন 80 টাকা। তখন 80 টাকার হচ্ছে ছোট দোকান নেবেন যেখানে একজন কর্মচারী নিয়োগ দিবেন। তখন কিন্তু আপনার এই যে একজন এমপ্লয়মেন্ট লস হয়ে গেলো। এটা হচ্ছে ছোট পরিসর। আর বড় পরিসরে দেখা যাচ্ছে শত শত হাজার হাজার মানুষের এমপ্লয়মেন্ট, লাখ লাখ মানুষের এমপ্লয়মেন্টটা কমে যায়। আশা করি বুঝতে পারছে, না বুঝলে কমেন্টে জানাবেন। দেখেন বিদেশি ঋণ শোধ সদ্য বিদায়ী অর্থ বছরে আপনার বাজেটে বিদেশি ঋণের সুদ পরিশোধ যে পরিমাণ বরাদ্দ রাখা হয় তা 10 মাসের মধ্যেই ফুরিয়ে যায়। অর্থাৎ 12 মাসের জন্য যেই ঋণ শোধের যেই আপনার লক্ষ্যমাত্রা রাখে, যত টাকা রাখে, সেটা 10 মাসের মধ্যেই কী হয়ে যায়, ফুরিয়ে যায়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি এর তথ্য মতে 22-23 অর্থ বছরের প্রথম 11 মাসে ঋণ শোধ করে হচ্ছে $246 কোটি, আর পরবর্তী অর্থ বছরের সেই প্রথম 11 মাসে হচ্ছে $307 কোটি ঋণ শোধ করতে হয়। অর্থাৎ প্রায় $60 কোটি বাড়ে, অর্থাৎ 25% বেশি ঋণ শোধ করতে হয়। এর উপর হচ্ছে এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মেট্রো রেলের ঋণ পরিশোধের কিস্তি শুরু হয়। এটা আরও স্ট্রেস ক্রিয়েট করবে। রিজার্ভ পরিস্থিতি, আপনারা জানেন রিজার্ভের অবস্থা খারাপ, এবং বর্তমান রিজার্ভটা যে বাড়ছে, এই রিজার্ভ বাড়ার একটা কারণ হচ্ছে আপনার IMF থেকে লোন। এইটাও কিন্তু আমাদের প্রকৃত রিজার্ভ না। তাহলে দেখেন এটা কিন্তু আপনার একটা সময় ব্যাক করা লাগবে। সো এটা কিন্তু আমাদের আর্নিং না, এটা লোন। তাহলে 22-23 অর্থ বছরে ছিল $21.14 বিলিয়ন, সেটা এখন হচ্ছে আপনার $27.15 বিলিয়ন। তবে মন্দের ভালো দুটো দিক, সেটা হচ্ছে রপ্তানি আয় মোটামুটি ভালো, যে আপনার 55.56 বিলিয়ন ছিল গত অর্থ বছর আগেরটায়, আর গত অর্থ বছরে মে পর্যন্ত ছিল হচ্ছে আপনার $51.54 বিলিয়ন, কাছাকাছি আছে, এবং আরও তো বাড়বে না, জুন মাসেরটা এখন অ্যাড হয়নি। সো এটা সেম টু সেম বা কাছাকাছি থাকবে, বাড়তেও পারে। এরপর হচ্ছে প্রবাসী আয় হচ্ছে মাসাল্লাহ ভালো বাড়ছে। দেখেন গত অর্থ বছরের আগেরটাই ছিল $21.61 বিলিয়ন, আর এটা গত অর্থ বছরে হচ্ছে আপনার $23.92। এটা বিলিয়ন ডলার হবে, হ্যাঁ, দশমিক দিলে বিলিয়ন ডলার, আর দশমিক না দিলে কোটি ডলার। এটা নিয়ে যাতে প্যাচ না লাগে আর কি। দেখেন কেন এখন বাড়তেছে প্রবাসী আয়, কারণ হচ্ছে ডলারের দাম বাড়তেছে, সো মানুষ হচ্ছে টাকা হোল্ড করে না রেখে দেশে পাঠিয়ে দিচ্ছে। জুনের প্রথম 23 দিনে $200 কোটি প্রবাসী আয় আসে। এটা আরেকটা কারণ হচ্ছে ঈদ ছিল। এই ধরনের ঈদ বা প্রোগ্রাম থাকলে হচ্ছে আপনার কী হয়, টাকা ইনফ্লোটা বেশি হয়, কারণ গরু কিনা লাগবে, সবাই টাকা পাঠায়। আর আমরা হচ্ছে আরেকটা ইস্যু আসছে, আপনার প্রচুর মানুষ বিদেশে গেছে, ঠিক আছে। দেখেন আয় কম খরচ কম। এখন অর্থনৈতিক গতি কমায় কাঙ্ক্ষিত হারে শুল্ক কর আদায় হচ্ছে না, ফলে সরকারের খরচ কমাতে হচ্ছে। দেখেন এনবিআর হচ্ছে কালেক্ট করে, তো এনবিআরের আপনার আয় কমে গেছে, এনবিআর হচ্ছে কম কালেক্ট করতে পারে, তাহলে সরকার খরচ করতে খরচ কমাচ্ছে। এখন দেখেন বিদায়ী অর্থ বছরে 11 মাসে এডিপি বাস্তবায়ন 57%, যা গত 3 অর্থ বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া দেখেন নাজুক হচ্ছে ব্যাংক খাত, জোরপূর্বক ব্যাংক একীভূতকরণের করতে গিয়ে হচ্ছে আতঙ্ক অনেক বেড়ে গেছে মানুষের মধ্যে। আমানতকারীরা টাকা ফেরত নিতে যাচ্ছে, এতে হিমশিম খাচ্ছে কয়েকটি ব্যাংক। তারল্য সংকট আছে ইসলামী ধারার ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের দুর্বলতায় প্রভাবশালীদের মালিকানাধীন ব্যাংকের ঋণ অনেকটা তদারকির বাইরে। এই চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের এই 3 মাসে খেলাপি ঋণ বাড়ে প্রায় 36,000 কোটি টাকার বেশি, চিন্তা করা যায়। আর দেখেন যে শেয়ার বাজারও কি খারাপ অবস্থায় যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের সংকট, এবং দুইটা হচ্ছে ভালো দিক আছে। তবে বুঝে যাচ্ছে যে আগামী অর্থ বছরে, মানে এই চলতি অর্থ বছরে একটু প্রেশারই থাকবে আমাদের অর্থনীতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।